গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলের আজকের নিবেদন ছিনাদ বহুরূপী। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছোটদের এই গল্পটি নিশ্চয়ই বড়দেরও খুব ভালো লাগবে, এই আশা নিয়ে গল্পটি পাঠ করছি। চলুন শুরু করছি। ছিনাদ বহুরূপী। সে দিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়েও শেষ হয়নি। শ্রাবণে সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হয়ে আছে এবং সন্ধ্যা শেষ হতে না হতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছে। সকাল সকাল খেয়ে নিয়ে আমরা কয় ভাই রোজকার প্রথা মতো বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেজ জ্বালিয়ে বই খুলে বসে গিয়েছি। দেউড়িতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাচ্ছে এবং ভেতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করছি। ছোটদা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজদা বার 2 এন্ট্রান্স ফেল করবার পর গভীর মনোযোগের সঙ্গে তৃতীয়বারের জন্য প্রস্তুত হচ্ছেন। তার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কারো সময় নষ্ট করবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 থেকে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা বলে মেজদার পাশে পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়তে বসেই কাঁচি দিয়ে কাগজ কেটে 20-30 খানি টিকিটের মতো করতেন। তার কোনোটাতে লেখা থাকতো বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট নিয়ে মেজদার সম্মুখে ধরে দিলেন। মেজদা তাতে স্বাক্ষর করে লিখলেন হু। 8:33 থেকে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়তে যেতে পারে। ছুটি পেয়ে যতীনদার টিকিট হাতে উঠে যেতেই ছোটদা থুতু ফেলার টিকিট পেশ করলেন। মেজদা না লিখে দিলেন। কাজেই ছোটদা মুখ ভারী করে মিনিট 2 বসে থেকে তেষ্টা পাওয়ার আর্জি দাখিল করে দিলেন। এবার মঞ্জুর হলো। মেজদা সই করে লিখলেন 8:41 থেকে 8:47 পর্যন্ত। পরোয়ানা নিয়ে ছোটদা হাসি মুখে বের হতেই যতীনদা ফিরে এসে হাতের টিকিট দাখিল করলেন। মেজদা ঘড়ি দেখে সময় মিলিয়ে একটা খাতা বের করে সেই টিকিট গদ দিয়ে এঁটে রাখলেন। সমস্ত সাজ সরঞ্জাম তার হাতের কাছে মজুদ থাকত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরে কৈফিয়ত তলব করা হতো। ছোটদা ফিরে আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফেটে যেতে লাগলো। কাজেই টিকিট পেশ করে উন্মুখে রইলাম। মেজদা তার সেই টিকিট আটা খাতার উপর ঝুঁকে পড়ে পরীক্ষা করতে লাগলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ পরশু কি পরিমাণে জল খেয়েছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার, ওরে বাবা রে, খেয়ে ফেললে রে, কিসে এদের খেয়ে ফেললো। আমি ঘাড় ফিরিয়ে দেখবার পূর্বেই মেজদা মুখ তুলে একটা বিকট শব্দ করে বিদ্যুৎ বেগে তার 2 পা সামনে ছড়িয়ে দিয়ে সেজ উল্টে দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বেঁধে গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেজে ও ও করে প্রদীপ উল্টে চিত হয়ে পড়লেন, আর খাড়া হলেন না। ঠেলাঠেলি করে বের হতেই দেখি পিসেমশাই তার 2 ছেলেকে বগলে চেপে ধরে তাদের চেয়েও তেজে চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে ফেলছেন। এ যেন 3 বাপ বেটার কে কতখানি হা করতে পারে তার লড়াই চলছে। এই সুযোগে একটা চোর নাকি পালাচ্ছিল। দেউড়ির সিপাহীরা তাকে ধরে ফেলেছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিচ্ছেন, और মারো, মার ডালো ইত্যাদি। মুহূর্তকালের মধ্যে আলোয়, চাকর বাকরে ও পাশের লোকজনে উঠোন পরিপূর্ণ হয়ে গেল। দারোয়ান ডাচুরকে মারতে মারতে আধমরা করে টেনে আলোর সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল।
তখন চোরের মুখ দেখে বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকিয়ে গেল। আরে, এ যে ভট্টাচার্যি মশাই! তখন কেউ বা জল, কেউ বা পাখার বাতাস, কেউ বা তার চোখে মুখে হাত বুলিয়ে দেয়। ওদিকে ঘরের ভেতর মেজদাকে নিয়ে সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খেয়ে রামকমল ভট্টাচার্যি প্রকৃতিস্থ হয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সবাই প্রশ্ন করতে লাগলো, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্যি মশাই কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোড়দা ও যতীনদা বারংবার বলতে লাগলো, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ করে লেজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হলে তিনি নিমিলিত চোখে দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বললেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দি রয়্যাল বেঙ্গল টাইগারই হোক বা রামকমলের মস্ত ভালুকই হোক, সে এলোই বা কিভাবে, গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখেছে তখন সে কিছু একটা বটেই। তখন কেউ বা বিশ্বাস করলো, কেউ বা করল না, কিন্তু সবাই লণ্ঠন নিয়ে ভয়চকিত নেত্রে চারিদিক খুঁজতে লাগলো। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং উহ ব্যাঠা বলেই এক লাফে একেবারে বারান্দার ওপর। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠতে চায়, কারো মুহূর্ত বিলম্ব সয় না। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তারই ঝোপের মধ্যে বসে এক বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চোখের পলকে বারান্দা খালি হয়ে বৈঠকখানা ভরে গেল। জনপ্রাণী আর সেখানে নেই। সেই ঘরের ভিড়ের মধ্যে থেকে পিসেমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসতে লাগলো, সরকি লাও, বন্দুক লাও। এমনি বিপদের সময় হঠাৎ কোথা থেকে ইন্দ্র এসে উপস্থিত। সে বোধ করি সম্মুখের রাস্তা দিয়ে যাচ্ছিল। হাঙ্গামা শুনে বাড়ি ঢুকেছে। নিমেষে শত কণ্ঠ চিৎকার করে উঠল, ওরে বাঘ, বাঘ, পালিয়ে আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা সে থতমত খেয়ে ছুটে এসে ভিতরে ঢুকল, কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনে নিয়ে একা নির্ভয়ে উঠোনে নেমে গিয়ে লণ্ঠন তুলে বাঘ দেখতে লাগলো। বেশ করে দেখে ইন্দ্র বলল, দারিক বাবু, এ বাঘ নয় বোধ হয়। তার কথাটা শেষ হতে না হতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করে মানুষের গলায় কেঁদে উঠল। পরিষ্কার বাংলা করে বলল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাদ বউরূপী। ইন্দ্র হো হো করে হেসে উঠল। ভট্টাচার্যি মশাই খড়ম হাতে সবার আগে ছুটে এলেন। হতভাগা, তুমি ভয় দেখাবার জায়গা পাওনি। পিসিমশাই মহাক্রোধে হুকুম দিলে, বেটা কো কান পকড় কে লাও। কিশোরী সিং সবার আগে দেখেছিল, সুতরাং তারই দাবি সর্বাপেক্ষা অধিক বলে। সেই গিয়ে তার কান ধরে হিড় হিড় করে টেনে আনলো। ভট্টাচার্যি মশাই তার পিঠের ওপর খড়মের এক ঘা বসিয়ে দিয়ে রাগের মাথায় হিন্দি বলতে লাগলেন, এই হতভাগা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হো গিয়া, আমাকে যেন কিলায়কে কাটাল পাকায় দিয়া। ছিনাদের বাড়ি বারাসাতে। সে প্রতি বছর এই সময়টার একবার করে রোজগার করতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সেজে গান শুনিয়ে গিয়েছিল। সে একবার ভট্টাচার্যি মশাইয়ের, একবার পিসে মশাইয়ের পায়ে পড়তে লাগলো। বলল, ছেলেরা অমন করে ভয় পেয়ে প্রদীপ উল্টে মহামারী কাণ্ড বাঁধিয়ে তোলায় সে নিজেও ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়েছিল। ভেবেছিল একটু ঠান্ডা হলেই বেরিয়ে তার সাজ দেখিয়ে যাবে, কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হয়ে উঠল যে তার আর সাহসে কুলালো না। ছিনাদ কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু পিসেমশাইয়ের রাগ আর পড়ে না। গরম হয়ে হুকুম দিলেন, ওর লেজ কেটে দাও। তখন তার সে রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের লেজ কেটে রেখে তাকে তাড়িয়ে দেওয়া হলো। পিসিমা ওপর থেকে রাগ করে বললেন, রেখে দাও, ওটা তোমার অনেক কাজে লাগবে। এই ছিল আজকের মজার গল্প, ছিনাদ বউরূপী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে এই গল্পটি কেমন লাগলো তা জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।